অবরুদ্ধ নিশীথ পর্ব সংখ্যা ৫৩-৫৪। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। বাড়ির সামনে অযত্নে লতাপাতা জন্মেছে কত। অন্তু তালা খুলে দরজার সামনে ছেলেটার দিকে ফিরে তাকালো। আপনি কতক্ষণ থাকবেন? আপনি যতক্ষণ আছেন। ভাই আশেপাশেই থাকতে বলছে। সমস্যা নাই, আমি আশেপাশেই আছি। হ্যাঁ, দূরে যাবেন না যেন। বাড়ির আশেপাশেই থাকুন। আমি কয়েক ঘন্টা থাকবো এখানে। অন্তু ভেতরে ঢুকে দরজা আটকে ওভাবে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর দরজা খুলে অবাক হবার মতো করে হাসল। আরে, দাঁড়িয়ে আছেন দেখছি। যে রোদ বাইরে, ঘেমে যাচ্ছেন। এতক্ষণ তো আর এভাবে বাইরে দাঁড়িয়ে থাকা যায় না। চাইলে আপনি আশেপাশের দোকানে চাটা খেয়ে আসতে পারেন। লজ্জা পাচ্ছিল লোকটা। অন্তু কিছু টাকা বের করে এগিয়ে দিয়ে সুন্দর করে হাসল। নিন। আর অনেক ধন্যবাদ। বেশি দূরে যাবেন না যেন। আশেপাশের দোকানপাটে বসুন। বাড়ির দিকেও খেয়াল রাখবেন। অন্তু জানে এসব লোক নেহাত বড় ভাইদের মন জয় করতে এসব কাজ করে। মোটেও তার মনোযোগ থাকবে না বড় ভাইয়ের বউয়ের বাপের বাড়িতে ঢুকে কি করছে না করছে সেদিকে। আন্তরিকতায় শূন্য, তেলবাজি যাকে বলে, যেটা সে পারে না। এইসব পার্টির ছেলেরা খুব জানে। লোকটা চলে যাবার পর অনেক দিন পর অন্তু নিজের পুরাতন বোরকাটা পরল। গায়ে চড়ানোর সময় বুক আটকে আসছিল। থমকে নিজেকে সামলাতে ওড়না দিয়ে মুখটা আবৃত করে নিল। বহুদিন পর এই সম্মানিত পোশাক গায়ে চড়িয়ে নিজেকে খুব অপরাধী লাগছিল। টেনে টুনে খুলে ফেলে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল। সম্মান অবশিষ্ট নেই আর তার। তার সম্মানে আবৃত শরীরটাকে অনাবৃত করে লোকচোখে লোভী চাহনি ও মিথ্যা নাটকীয় অপবাদে আঘাত করা ছিন্নভিন্ন করা পুরুষটা আজ তার স্বামী। আর আসছে মন ও চলনের দিক থেকে সেই সরল শুদ্ধ মেয়েটা নেই পুরোপুরি। জয়ের ছেলেটা আড্ডায় বসে গেছে মোড়ের টঙে। উল্টো পথ ধরে মুস্তাকিনের ফ্ল্যাটের দিকে হাঁটা ধরল। লোকটাকে তার সন্দেহের সাথে মিলিয়ে দেখার পালা এবার। ফ্ল্যাটে না পেলে কার্যালয়ে যাবে। যদিও এতে সন্দেহ আছে সে আসলে চাকরিটা করে কিনা। না পেলে কি করবে, এটা ভেবে উত্তেজনায় ঘেমে ভিজে উঠল শরীরটা। তবুও মন বলছিল পেয়ে যাবে। তালা ছিল না ফ্ল্যাটের দরজায়। অন্তু খুশি হলো। দরজায় বেল টিপে অপেক্ষা করলো। হাতের তালু ঘামলে খুব অস্বস্তি হয়। উত্তেজনায় হাত ভিজে উঠেছে। কয়েকবার বেল চাপলো। খুলছে না কেউ। বারবার বেল চাপাটাও এক প্রকার অভদ্রতা। তবুও আরো কয়েকবার করাঘাত করলো। দরজা খুলল মুস্তাকিন। দরজাটা অল্প একটু ফাঁক করে দেখল অন্তুকে। তার চোখে মুখে বিস্ময় ছড়িয়ে পড়ল, যা সচরাচর দেখা যায় না। অন্তু অবাক হলো যখন দেখল মুস্তাকিনের হাতে লোডেড পিস্তল ছিল। সেটা অন্তুকে দেখে চট করে লুকিয়ে ফেলার চেষ্টা করল। মুস্তাকিন মেকি হাসে। উঠবি উকিল মহাদয়া, চমকে দিয়েছেন পুরো। আমি ভেবেছি পুলিশ। অন্তু উপহাস করে ওঠে। পিবিআই অফিসার সৈয়দ মুস্তাকিন মহান কোন সংস্থার পুলিশকে ভয় পেতে পারে? সেটা ভাবার বিষয়। পুলিশকে অপরাধীরা ভয় পায় বলে জানতাম। কত ভুল যে জানি আমি। মুস্তাকিন বুঝল খোঁচাটা। তার উপর গাঢ় সন্দেহের তীর তাক করে এই নাইটি আজ তার দরজায় কড়া নেড়েছে। সে জানতো আসবে। এবার দিনাজপুর ফিরলে এই রমণীর সম্মুখীন তাকে হতে হবে। এই প্রস্তুতি ছিল তার। ঘাড় চুলকে হাসল। ভেতরে আসুন। দরজায় দাঁড়িয়ে কেন? ভয়টাই পাচ্ছেন নাকি? ওসব মানায় না আপনাকে। তার উপর জয় আমিরের বিবাহিতা স্ত্রী আপনি। লোক কাঁপবে আপনাকে দেখে। ভয় তো পাচ্ছিই। আজকাল ভয়টা ঘামের মতো হয়ে গেছে। সাধারণ তাপমাত্রাও ঠিকরে বেড়ায়। আমাকে ভয় পাবার কি? অনেক কিছুই আছে জনাব। বাকিটা বলল না। ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আপনি যেন কে জনাব? মানে দৃশ্যপটে এবার জয়ের এখানে আসলো, বুঝছো? জয় ঘুম থেকে উঠে বড় ঘরে গিয়ে আধা ঘন্টা মতো কাটিয়ে এরপর ফিরল বাড়ির ভেতর। তরুর জ্বর। চোখ মুখ লাল হয়ে উঠেছে। তবুও ছুটে এসেছিল জয়কে খাবার দিতে। জয় ধমক মারল একটা। বেশি গিন্নিগিরি দেখাবি না আমার সঙ্গে। আমার লম্বা দুটো হাত আছে, বেড়ে নিয়ে খাচ্ছি। তুই তৈরি হয়ে নে। চল, তোকে ডাক্তার দেখিয়ে এরপর যাব কাজে। আমি সুস্থ আছি। থাপড়ে কান গরম করে দেব। চোখ উল্টে মুখ ভাঙচালো। আমি তুস্ত। আমার কিছুই হয়নি। সিনেমা করো? ও চেংড়ি, খাইছিস সকালে? বস। তরু হেসে ফেলল। জ্বরের তোপে শুকনো মুখের হাসি মেয়েটার মুখে অদ্ভুত দেখালো। জয় মায়া ভরে চেয়ে থেকে নরম করে বলল, বস, আয় একসাথে খাই। একা একা খাইতে ভাল লাগে না আমার।
এই ডাক উপেক্ষা করার সাধ্য নেই তরুর। বসে মনে মনে বলল, জানি না কি তা আমি একা খেতে পারেন না, আর তাই ছোটবেলা থেকে বসে বসে খাওয়ার পাহারা দিতে গিয়ে আমার এত বড় সর্বনাশ হয়েছে। তার খোঁজ রাখলেন না, নিষ্ঠুর পুরুষ। তবু আপনি এত মায়াময় কেন বলুন তো? তরু খেতে পারছিল না। জয় তুলে তুলে দিল, সাথে ধমক ফ্রি। চোখ দেবে গেছে কোটরের ভেতরে। জয় দাঁত খিচে উঠল। ইচ্ছে করতেছে তোর চুলের ঝুঁটি ধরে ঘুরন্টি মারি চারটা। ওরা গেছে ডাক্তারের কাছে, তুই যাসনি কেন? এখন যদি তোরে ধরে দুটো চড় মারি, ঠেকাবে কে? তরুর হাসি পেল। একমাত্র মানুষ এটা, যার সামনে কারো গাম্ভীর্য চলে না। সে না চাইলে ঠোঁট উল্টে একটু আহ্লাদ করে, ধুর, আমার ডাক্তারের কাছে যেতে ভাল লাগে না। ওষুধ দেয় এক গাদা, ওষুধ ভাল লাগে না, তিতা। তো ওষুধ কি আবার চানাচুরের মতো টকঝাল মিষ্টি স্বাদ লাগবে খেতে? এই জন্যই কওয়া হয়, মেয়ে লোকের নয় 12 হাত কাপড়ের কাছা। আপনি আসার সময় জ্বর আর শরীর ব্যথার কথা বলে ওষুধ আনবেন না হয়। আমি যেতে পারবো না, হাঁটতে গিয়ে শরীর বেশ খারাপ লাগছে। এত দূর যাবো আবার, আপনি আনবেন না হয়। তরুর আস্তে আস্তে অল্প আদুরে আহ্লাদ নিয়ে বলা কথাগুলোতে জয় হাসল। এই চাপা মেয়েটার কিঞ্চিত আহ্লাদটুকুর সবটাই একমাত্র জয়ের কাছে। হামজাকে তরু বড় ভয় পায় ছোট থেকেই। জয় মাথা নিচু করে আলতো হাসি মুখে খাবার গিলছে। চোখে মুখে বিরক্তি দেখিয়ে ঠোঁটে হাসলে জয়ের মতো খিটখিটে পুরুষদের বুঝি একটু বেশিই সুন্দর দেখায়। তরুর তাই মনে হলো। জয় খাওয়া শেষে ডাকে, এদিকে আয়। তরু এলে কপালে হাত রেখে তাপমাত্রা দেখে বলল, জ্বর মেপেছিস? হ্যাঁ, 104 ছিল সকালে, এখন কম মনে হয়। ভালো লাগছে শরীরটা। জয় কড়া চোখে তাকায়। বাটপার কেন তুই এত? নিজের সমস্যা না থাকলেও লোক বানিয়ে সমস্যা বলে সুবিধা নিয়ে বড়লোক হয়ে যাচ্ছে। তুই আর আমার বউ দুই মহিলা, যাদের নিজেদের কোনো কিছু চাওয়ার নাই, অন্যের জন্য নিজে বাস খেয়ে লক হয়ে থাকে। খেয়ে গোসল করে তৈরি হয়ে নিল। পলাশ এখন জয়পুরহাটে আছে। জয় এটা ভেবে হাসে, তার নামের শুরুটা দিয়ে জেলার নামের শুরুতেই পলাশের সাথে একটা মিটিং করলে খারাপ হবে না। গুনগুন করে গান ধরল, এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা, সুরমা নদীর তটে আমার রাখাল মন গান গেয়ে যায়। কি আমার দেশ, কি আমার প্রেম, কি আনন্দ বেদনা মিলন ও বিরহ সংকটে। গান ছেড়ে আয়নায় নিজেকে দেখে সন্তুষ্ট হলো। দারুণ বলিষ্ঠ আর হ্যান্ডসাম লাগছে দেখতে। বউটা গিয়েছে বাপের বাড়ি, তা ভেবে দুঃখ হলো। এখন থাকলে একটু জ্বালাতন করা যেত। বদমাইশের মতো মুচকি হাসল। ওর বউয়ের চোখ দুটোকে ওর বড় ভয়। নিজের জন্য ওই চোখে ঘৃণা দেখলে খুব রাগ হয়। মন চায় থাপড়ে চোখের দৃষ্টিতে নিজের জন্য একটু ভয় আনতে। আর সবই পাই। ঘরের বউ ভয় পাবে না কেন? এই দুঃখে হতাশার জোরে করে স্লোগান দিয়ে উঠল, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন যদি এই কথার মানুষ শুনে, বিএনপির লোক আর জামাতের লোক মিলে আমাকে গুম করে দিবি, বুঝছো? ওই জন্যই আমি এটা পড়ে হাসছি। পরে ভাবলো, আহারে, বঙ্গবন্ধুর বউটা তার বউ হলেও পারতো। তার বউয়ের মতো এমন করা ছিল না হয়তো। বের হওয়ার সময় তরুকে ডাকলো, নিচে ছেলেরা আছে, কোনো দরকার পড়লে ডাকবি শুধু একবার। তরু ঘাড় নাড়ল, মাথায় পানি নিবি? চল, 2 বদনা হটকুল পানি মাথায় ঢেলে যাই, জ্বর নেমে যাবে। না না, আপনি কোথায় যাবেন যান, আমার শরীর ভালো আছে বললাম তো। দরকার হলে বাথরুমের ট্যাপ কল ছিঁড়ে পানি মাথায় নেব আমি নিজেই। জয় গম্ভীর মুখে বেরিয়ে যাচ্ছিল। তরু হন্তদন্ত পেছন থেকে ডাকলো, দাঁড়ান দাঁড়ান। জয় পেছন ফিরল। আবার কি? তরু টলমলে পা নিয়ে ফ্রিজের কাছে যায়। ছোট্ট কন্টেনার বক্স নিয়ে সামনে ধরে বলল, গতদিন সুজির হালুয়া বানিয়েছিলাম কোয়েলের জন্য, সেটা দিয়ে পরে বরফি বানিয়েছি, আপনার খুব পছন্দ, এই দুটো খেয়ে যান। জয় দাঁত কিরমির করে বিড়বিড় করল, থাপড়ে তোর। ওই, তুই কি ধরে নিয়েছিস আমি রাস্তায় মরে যাব? নাকি তুই বাঁচবি না? রেখে দে, এসে আমি আরাম করে বসে খাবো, ফিরলে মনে করিয়ে দিবি কিন্তু। তরু মুখটা ছোট করে দাঁড়িয়ে রইল। জয় বলল, ভুলে যাস না, আসলেই দিবি। ফ্রিজে রাখ এখন, আমি কাউকে দিয়ে প্রাথমিক ওষুধ পাঠিয়েছি। ফেরার পথে ডাক্তারের সাথে কথা বলে ওষুধ আনবো। সাবধানে থাকিস, বেহুশ হয়ে পড়ে টরে থাকার আগে গলা দিয়ে টুকটাক আওয়াজ বের করিস। জয় চলে গেলে তরু খাবারটা ফ্রিজে রেখে দিল। জয় ফিরলে বের করে দিতে হবে।
জ্বর শরীরে নিয়ে সে গতদিন বরফি বানিয়েছে। লোকটার খুব পছন্দ সুজির বরফি। এবার আবার দৃশ্যপট আসলো অন্তু আর মুস্তাকিনের ওইখানে, মানে মুস্তাকিনের ফ্ল্যাটে আসলো। কবে ফিরেছেন দিনাজপুর? আন্দাজে ঢিল ছুড়ল অন্তু। ফ্ল্যাটের হাল দেখে বোঝা যাচ্ছে বহুদিন লোক ছিল না এখানে। মুস্তাকিন বিভ্রান্ত হলো কিনা বোঝা গেল না। মুস্কি হেসে বলল, নাস্তা হিসাবে কি খেতে পছন্দ করবেন আমার হাতের? এক গ্লাস পানি এনে রাখুন। শুধু পানি? অন্তু আশেপাশে চোখ ঘুরাতে ঘুরাতে শুধু মাথাটা নাড়ল মৃদু। মুস্তাকিন পানির সঙ্গে ট্রে ভর্তি কিছু শুকনো খাবার, 2 কাপ অদক্ষ হাতে বানানো চা এনে রাখল। অন্তু এক দৃষ্টিতে তাকিয়ে চোখের মনি ঘুরিয়ে লক্ষ্য করছিল মুস্তাকিনকে। কিছুক্ষণ কেউ কোনো কথা বলছিল না। মুস্তাকিন আজ খুব হাঁসফাঁস করছিল, যেটা তার মাঝে আগে দেখা যায়নি। বলল, কেন এলেন? কিছুই তো বলছেন না, কিছু নিচ্ছেনও না। আমাকে দেখতে এসেছেন? হ্যাঁ, দুনিয়াতে দেখা ছাড়া আর কাজ কি বিশেষ? হিয়ালি বুঝি না ম্যাডাম, আমিও বুঝতাম না। মুস্তাকিন তাকিয়ে রইল। অন্তু নিজের দৃষ্টি তীরের মতো মুস্তাকিনের চোখের মনির ওপর স্থির রেখে জিজ্ঞেস করল, কে আপনি? মুস্তাকিন চট করে হেসে ফেলল। আমি? চেনেন আপনি আমায়? পিবিআই অফিসার সৈয়দ মুস্তাকিন মহান। আপনি কে সেটা জিজ্ঞেস করছি। কল্পকাহিনী খুব বেশি পছন্দ না আমার। আব্বু ছোটবেলা থেকে বাস্তব গল্প বেশি শোনাতো। রূপকথার গল্প বিরক্ত লাগে আমার। কল্পকাহিনী? তাহলে বাস্তবটা আপনিই বলুন। সেটা আপনার কাছে জানবো। শুধু এইটুকু জানি, আপনার আপাতত পরিচয়টা কল্পকাহিনীর অংশ। তা কি করে বলছেন? কথার লাইন কাটছেন আপনি। যেটুকু জিজ্ঞেস করছি তার জবাব দিন। অবাক হবার ভান করল মুস্তাকিন। মাই গড, সবে আপনি অনার্স 3rd ইয়ার, অথচ 1 সেকেন্ডের জন্য এতক্ষণে মনে হয়নি যে আমার কোনো উকিল মহাদয়ের সামনে বসে নেই। এমন জেরা করার দক্ষতা নিয়ে জন্মেছিলেন নাকি? তারপর উকিল হবার স্বপ্ন দেখেছেন? অন্তু কপট হাসল। রসিকতা বিরক্ত লাগছে। আগে শুনি, আমার ওপর আপনার সন্দেহ শুরুটা কবে? অনেক আগে। অনেক আগে? তবু আপনি? পাকাপোক্ত প্রমাণ একত্রিত না করে কাউকে অভিযুক্ত করা যায় না, বড়জোর সাসপেক্টিভ হিসেবে মার্ক করা যায়, যেটা আমি আপনাকে অনেক আগেই করেছি। মুস্তাকিন সামান্য ভুরু কুঁচকে কেমন বিব্রত মুখে তাকিয়ে রইল। অন্তু বলল, প্রথমত আপনাকে আজ অবধি কোনোদিন পুলিশের ইউনিফর্মে দেখার সৌভাগ্য হয়নি আমার। একবার কার্যালয়ে গেছিলাম, আপনি তখন সেখান থেকে বেরিয়ে আসছিলেন। ডেস্কে বসিয়েছিলেন ঠিকই, তবে সবার পরনে পোশাক থাকলেও আপনি কিন্তু তখনও, অর্থাৎ কার্যালয়ের ভেতরে সিভিল ড্রেসে ছিলেন। মুস্তাকিন চুপচাপ বসে রইল। অন্তু বলে, আপনি আমাদের বাড়িতে এসেছিলেন, আব্বুকে পরে আমি জিজ্ঞেস করেছিলাম, উনি কি সৈয়দ পরিবারের ছেলে? আব্বু হেসে বলেছিল, না, পুলিশের চাকরির সময় এটা নাকি ছদ্মনাম লাগিয়েছে। অ্যান্ড দেয়ার ওয়াজ মাই ব্লেডি ফল দ্যাট সেদিন আব্বুকে জিজ্ঞেস করা হয়নি তাহলে আপনার আসল নামটা কি। তাতে কি প্রমাণ হয়? অন্তু মাথা নাড়ল। বিশেষ কিছু না, কিন্তু এরপর আমি যেই দিন পলাশের ডেরায় গেলাম, আপনি আমায় জিম্মি করে পাঠিয়ে আপনার ব্যাকআপে রইলেন। হাস্যকর না? পুলিশরা সন্ত্রাসীর খোঁজ পেলে নিজেরা 4-5 জন ফোর্স মিলে একসাথে অপারেশন চালায়। পেছনে আরও লোকাল থানা, কত রকমের সংস্থা এবং ব্যাটালিয়ন ইত্যাদি ব্যাকআপে থাকে। আর আপনি সেদিন আমার মতো একটা নিরীহ মেয়েকে পাঠালেন তো পাঠালেন, 1 ঘন্টা সময় দিলেন, এরপরও আমি না বেরোলে আপনি যাবেন। আপনার হাসি পাচ্ছে না? মুস্তাকিন কিছু বলল অন্তুর এমন শক্ত ধিক্কারে। 1 গ্লাস পানি খেলো ঢকঢক করে। অন্তু থেমে এবার চোখ তুলে তাকালো। অথচ 1 ঘন্টার একটা মেয়েকে ছিঁড়ে ফেরে রান্না করে খেয়ে ফেলা যায়। আপনি পলাশের ডেরা থেকে খুব বেশি দূরে ছিলেন না, তবু এত চিৎকার চেঁচামেচিতে উঠে আসেননি। তাছাড়া জয় আমিরের সঙ্গে আপনার কথাবার্তা বরাবর রহস্যজনক ছিল, যেন দুজন দুজনকে খুব চেনেন, জানেন। আমার সঙ্গে যখন জয় আমির মজার খেলা খেলছিল, তখন আপনি নাকি জেলার বাইরে ছিলেন। আমার তথাকথিত বিয়ে হলো, আব্বুর ইন্তেকাল হলো, দান খয়রাত হলো সেই উপলক্ষে। এরপর আপনি একদিন চট করে ফিরলেন। আপনার পরিবারের ব্যাপারে জিজ্ঞাসা করলাম, এড়িয়ে গেলেন। অন্তু থেমে কপাল কুঁচকালো। ধুর, এত ফিরিস্তি দিতে ভালো লাগছে না। মোট কথা, সাসপেকশন আপনার ওপর আমার বহুদিনের, কিন্তু আজকের আগে বিশেষ প্রয়োজন বোধ করিনি তা ক্লিয়ার। তা জানতে আসেনি। মুস্তাকিন চুপচাপ বসেছিল। এবার জিজ্ঞেস করল, আজ এমন কি বিশেষ হয়েছে যে জানতে এসেছেন?
অন্তু কোনো কথা না বলে কেবল সামান্য হাসল যেন। সৈয়দ মুরসালিন মহানের বোন সৈয়দ মুমতাহিনা মহান। কিন্তু আরেকটা কথা থেকে যায়, সেটা হলো মুমতাহিনার ভাইকে জয় আমির খুন করেছে, কিন্তু সেটা মুরসালিন নয়, কারণ মুরসালিন এখনো জীবিত। তাহলে মৃত ভাইটাকে? এটা ভাবতে গিয়ে অন্তু খুঁজে পেয়েছিল সৈয়দ মুস্তাকিন মহান নামটা। তখন যখনই তার চেনা জানা সৈয়দ মুস্তাকিন মহানের মুখটা ভেসে উঠেছিল চোখের সামনে, বিষয়টা খাপ খায়নি। এই মুস্তাকিন মহানের জন্য অন্তুর মনে মনে যে সন্দেহ গেঁথেছিল, তা ছিল এই লোকটা একটা ছদ্মবেশী ভণ্ড। জয় আমির ভণ্ডদের দেখতে পারে না, মুস্তাকিনকেও দেখতে পারত না। অথচ মুরসালিনের চোখের আগুন বলেছিল ওর ভাই ওর মতোই আগুনের দলা হবে। সৈয়দ পরিবারের রক্তে ভণ্ডামি আর কুলস থাকতে পারে না, এটা যেন কেউ অন্তুকে ডেকেই বলেছিল। যে মুরসালিন বোনের সম্মান ও প্রাণহানির বদলায় হুমায়ুন পটোয়ারির মতো জানোয়ারটাকে কম বেশি ৭০টা ছুরিয়াঘাত করে মারতে পারে, তার সাথে অন্তুর চেনা মুস্তাকিন মহাদ মেলেননি মুরসালিনের ভাই হিসেবে। মুমতাহিনার আরেক ভাই এই মুস্তাকিন মহান হতে পারে না। এই হিসেবটা অন্তু সেই দিন বড় ঘরে দাঁড়িয়ে মাত্র কয়েক সেকেন্ডে কষেছিল। এরপর বসে পড়েছিল লোহার বিমের ওপর। এইসব কিছু চেপে শুধু জিজ্ঞেস করল, আপনি কে? মুস্তাকিন এতক্ষণে হাসল মৃদু। আমি? জি আপনি। কে আপনি? আমি পরাগ আজগর। সরি, আমি জানি না জারজ বাপের নামের সারনেম জারজ সন্তানের ব্যবহার করতে পারে কিনা, কারণ আমার নামটাকে কখনো ব্যবহার করতে দেওয়া হয়নি কোথাও। সারনেমের প্রশ্নই ওঠে না। সারনেম মানে ওই যে যে ইয়েটা আজগর যেটা ব্যবহার করছে এটার কথা বলছে। স্কুলে আমার নাম পারভেজ দেওয়া হয়েছিল। অন্তু ভুরু কুচকালো। আপনি পলাশ আজগরের ভাই? পরাগ দুপাশে মাথা নাড়ে। আমি রূপকথা আজগরের সৎ ও জারজ ভাই। অর্থাৎ আপনার মা রূপকথার মা নয়? আমার মা সালমা বেগম, আপনাদের ভার্সিটির খণ্ডকালীন আয়া। রূপকথার মা রূপকথাকে ছোট রেখে বাপের বাড়ি চলে গেছিল, পরে অন্য ঘরে বিয়ে হয়েছে। অন্তু কপাল চেপে ধরে চুপ করে বসেছিল বেশ কিছুক্ষণ। পরাগ চায়ে চুমুক দিচ্ছিল শব্দ করে। অন্তু জিজ্ঞেস করল, সৈয়দ মুস্তাকিন মহানটাকে? আপনার প্রতি পরমেশ্বরকে জিজ্ঞেস করবেন, সে ভালো বলতে পারবে। সে কি জীবিত? তাকে জয় আমির নিজ হাতে খুন করেছে। শুধুই কি রাজনৈতিক রেষারেষি? এছাড়াও অন্য কিছু আছে যা শুধু জয় আমিরই জানে হয়তো। আমি যেটুক জানি শুধু ধান্দা পার্টনার হিসেবে। আপনার স্বামী মালটা ব্যাপক চাপা আর ঘাওড়া, সহজ জিনিস না। আজ চট করে মুস্তাকিন চিরচেনা ভদ্রতায় পরাগের অভ্যাস অসভ্যতা ফুটে উঠছিল একটু একটু করে। আপনি সৈয়দ মুস্তাকিন মহানের নাম ধারণ কেন করেছিলেন? সে আইনের কর্মকর্তা ছিল, আমারও সেই রকম একটা মিসি পদের দরকার ছিল। অন্তু কয়েক সেকেন্ড চুপচাপ থেকে আন্দাজ করে বাকিটা বলল, তাকে খুন করার পর তার স্থল পলাশ আজগর আপনাকে দিয়েছে আপনাদের অনৈতিক ব্যবসা ডিফেন্স করার জন্য। বাহবা দেবার মতো ঠোঁট ফুলিয়ে নাটকীয়তা নিয়ে পরাগ বলল, আধ্যাত্মিক চিন্তাধারা ম্যাডাম, শুধুই সাধারণ জ্ঞান। কিন্তু এমনও কি হয় একজন মৃত আইন কর্মকর্তার জায়গায় আপনি নিয়ে তার স্থলে নাম নিয়ে অন ডিউটিতে থেকেছেন? প্রতিটা থানা ও তদন্ত সংস্থায় যদি আমরা পেইড এজেন্ট রাখতে পারি গাদা করে, এ আর এমন কি? তাছাড়া উপর মহলে আদেশে মুস্তাকিন মহানের ওপরে টিকিট কাটা হয়ে গেছিল। আদেশে ছিল টুপ করে যেন ওকে কোনো কেসে অভিযুক্ত করে ফাঁসিয়ে দেওয়া হয় অথবা দুনিয়া থেকে সরিয়ে দেবার। কিন্তু তার আগেই জয় আমির তাকে টপকে দিয়েছে। এটা কতদিন আগের ঘটনা? ২০১৩ এর মাঝামাঝি। তবে আমাকে এর ফায়দা দেওয়া হয়েছিল মাসখানেক আগে। আমি শুধু অফিসারের রোল প্লে করছি লোকের সামনে। কার্যালয়ের ভেতরের কোনো কাজে আমার হস্তক্ষেপ ছিল না। সরকারি কার্যালয়ের ব্যাপার স্যাপার অতিরিক্ত সহজও না, তবে মাল ছাড়লে আবার পাওয়ার থাকলে কঠিনও না। সবাই টাকার বিনিময়ে আমাকে মুস্তাকিন মহানের পদে অফিসারের মতো ট্রিট করেছে। অন্তু চুপচাপ বসে রইল মেঝের দিকে তাকিয়ে। মুস্তাকিন মহান নিশ্চয়ই আইনের কর্মকর্তা হয়েও ক্ষমতাসীন দলের বিপক্ষে আচরণ করেছিল প্রকটভাবে, তাই তাকে সরিয়ে দেওয়ার অর্ডার এসেছিল। এমন কত জজ, ব্যারিস্টার, মেজর, কত রকমের কর্মী তো বরখাস্ত হলো অথবা জীবন দিয়ে মূল্য শোধ করে গেল সেই ভয়ানক সময়টাতে। আব্বু এসব বলতো টুকটাক। শুধুই অন্যায়ের বিরুদ্ধে মৃদু আওয়াজ তোলার দায় নয় এইসব কি? এইসব নিজের কর্তব্য নিষ্ঠার সাথে পালন করতে চাওয়ার অপরাধে। অন্তু ভাবে, তাহলে সে আর এমন কি হারিয়েছে? সে তো এখনো জীবিত। সে এমন চুনোপুটি হয়েও টুকটাক কথা বলছে, হিসেবে তার কমই বিটে হয়েছে।
অন্তর ভেতরটা এক প্রকার নিদারুণ শক্তিতে গম গম করে উঠল। সে একা বেঁচে আছে জয় আমিরের সুপ্ত ইচ্ছার জোরে। জয় আমিরকে সেটুকুর কৃতজ্ঞতা, আর বাকিটা অথবা অনির্দিষ্ট হারে অগ্রহণযোগ্যতা। পরাগের জীবন কাহিনীর ব্যাপারে জিজ্ঞাসাবাদ এখনো বাকি। দুপুর 11:30 বাজছে। গরম বাড়ছে প্রকৃতিতে। আচ্ছা, এবার আবার দৃশ্যপট পটোয়ারি বাড়িতে আসলো, মানে তরুর কাছে আসলো। তরুকে ওষুধ দিয়ে গেল একটা ছেলে। দুটো ব্যথার, কয়েকটা প্যারাসিটামল এবং গ্যাসের ওষুধ। জয় পাঠিয়েছে। হাতুড়ি ডাক্তারদের প্রাথমিক চিকিৎসা। খেলো না সেই সব ওষুধ, তার জন্মের শত্রু। ঘড়ির কাঁটায় তখন 12টা ছুঁই ছুঁই। শরীর একেবারে আউলে গেছে তখন। কোনো মতো হুঁশ আছে যেন। মাথার ব্যথা ও সর্দিতে গোটা মুখমণ্ডলের সাইনাস ভেঙে চুরে আসছিল। অসহ্য ব্যথায় ছটফট করছিল বসার ঘরে সোফাতে আধছোয়া হয়ে বসে। রিমি ও তুলি মেয়েকে প্রাইভেট অ্যাপয়েন্টমেন্টে দেখাতে গেছে। অনেকক্ষণের ব্যাপার। সিরিয়াল দিয়ে বসে থাকতে হবে। কখন ফিরবে জানা নেই। এখন মনে হচ্ছিল সে সঙ্গে গেলেই পারত। ঠান্ডার প্রকোপে শ্বাস প্রশ্বাস আটকে আসছিল। বেলা 12টার পর দরজায় করাঘাত পড়ল। অন্তু এসেছে নিশ্চয়ই। সে খুশি হলো। এই মেয়ে এখন জোর করে ওকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গিয়েই ছাড়বে। এখন আর না গেলেই নয়। অন্তুকে খুব প্রয়োজন ওর। এই মেয়ে গম্ভীর মুখে দুটো ধমক মারবে, এরপর জোর করে হাসপাতালে নিয়ে যাবে। তরু দরজা খুলতেই দেখল দুজন দাঁড়িয়ে। একজনকে সে চেনে, রিমি ভাবির চাস্তো ভাই মাঝার আলমগীর। আরেকজনকে সে চিনল না। ফর্সা উঁচু লম্বা চেহারা, চোখ দুটো জলজল করে জ্বলছে, বিড়াল চোখা, ঠোঁটের কোণে প্যাঁচপেঁচে হাসি। তরু টলমলে পায়ে কয়েক কদম পিছিয়ে যায়। শরীরটা অজান্তেই ঝাঁকুনি দিয়ে উঠল। তলপেটে একটা আতঙ্কিত পাক জড়িয়ে এলো। শরীরের ওড়নাটা দুর্বল হাতে টানল। কেউ নেই বাড়িতে। এবার কেন জানি ইচ্ছে করলো চিৎকার করে নিচের ছেলেদের ডাকতে। বোকামি হবে। এরা তো কেন এসেছে সেসব বলেইনি। পলাশ মাঝারের দিকে মুখ এগিয়ে জিজ্ঞেস করে, এটা কে রে? কে জানি লাগে হামজা লটির বাচ্চার। পলাশ ঠোঁট হেলিয়ে মাথা দুলিয়ে হাসল। ঠিক যেমন রক্তচোষা প্রাণীরা রক্তের গন্ধে তাদের জিভ লক লক করে ওঠে, অমন উজ্জ্বল হয়ে উঠল পলাশের চোখ মুখের ভাষা। তরু কম্পমান গলায় জিজ্ঞেস করে, আপনারা আপনারা কে এসেছেন? কিছু দরকার? কেউ তো বাসায় নেই আমি ছাড়া। চলবে তো তাতেই। আর কাউকে আপাতত দরকার নেই। পলাশ ভেতরে ঢুকল। মাঝার হেসে উঠল। পলাশের বুট জুতোর গটগটে আওয়াজে তরুর শরীরটা ঝাঁকি মেরে ওঠে। পুরুষটা এগিয়ে আসছে, কেমন এক ভঙ্গিমা। কাঁধ দুটো হেলিয়ে দুলিয়ে হাঁটছে। ঠোঁটের ওই হাসি নরকের দেবতার খেয়াল এনে দিচ্ছে। হৃদযন্ত্রের ধরাস ধরাস আওয়াজে শরীরটা শেষ পর্যন্ত নিস্তেজ হয়ে এলো মেয়েটার। মাঝার সে সময় দরজা আটকে দিল। মাথা টলছিল তরুর। ওর ক্ষমতা নেই দাঁড়িয়ে থাকার। অন্তুর মুখটা ভাসছিল খুব তখন। তার স্থলে অন্তু হলে এতক্ষণে নিশ্চয়ই দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে বটি নিয়ে এসে সামনে দাঁড়াতো। মাথাটা চক্কর মেরে উঠছে, চোখ ঝাপসা হয়ে আসছে। পা টাল খেয়ে আসছিল তরুর। খানিক বাদে জোহরের আজান পড়বে। জয় কোথায়? সে এতক্ষণে রাস্তায় পলাশের খোঁজে। ক্লাব ঘরে ফের আগুন জ্বলছিল সেই দিন। তখন দুপুর 12টা। ওয়ার্কশপের দুজন ছেলে বাদে সবগুলো একচোটে দৌড়ালো ক্লাব ঘরের দিকে। ওটা ওদের প্রাণের স্থল। রাতে শুধু ঘুমানো হয় বাড়িতে, সকাল থেকে রাত ওখানেই কাট। আজ কিছুদিন পটোয়ারি বাড়ির নিরাপত্তা বৃদ্ধিতে ওদেরকে এই বাড়ির একদল ভবনে থাকতে দিচ্ছে। হন্য হয়ে লাঠি ছুরি দা নিয়ে ছুটল সবগুলো। কোনো দিকে খেয়াল নেই। যারা আগুন লাগিয়েছে তাদের রক্ত দিয়ে আগুন নেভানো হবে আজ। দুর্ভাগ্যবশত কাউকেই পেয়েছিল না ওরা। শুধু আগুন জ্বলছে, বহর বাড়ছে। ওয়ার্কশপের দুজন দেখল তার খানিক পর পলাশ ও মাঝার ঢুকেছে। দুজন উঠে কপালে হাত ঠেকিয়ে সালাম দিয়েছিল তড়িঘড়ি। পলাশ এবার বেশ কিছুদিন পর আসলো। আগে প্রায় দিনই আসতো, তাকে গোডাউনে আসতে দেখা যেত। কিন্তু মাঝার কেন এসেছে তা জিজ্ঞেস করার সাহস পলাশের কাছে ওদের নেই। রাগ হলো মাঝারকে দেখে, তবুও কিছু বলার নেই। পলাশ মানুষ নয়। তাছাড়া ওরা দুইজন দুশ্চিন্তায়। জয় ও হামজা ফিরে এই ঘটনার জন্য কি করবে? পৌরসভায় জরুরি অধিবেশন থাকলে হামজাকে কল বা কোনো প্রকার তলব সম্পূর্ণ নিষিদ্ধ। দুশ্চিন্তায় সিটিয়েছিল দুজন। পলাশ হেলে দুলে বাড়ির মেইন ফটক পেরিয়ে ভেতরে ঢুকে গিয়েছিল। ক্লাবঘর এমনিতেই বিরোধী পক্ষের আগের হামলায় ভঙ্গুর হয়ে পড়েছিল। আজকের আগুন পেট্রোল ঢেলে জ্বালানো হয়েছে। দাউ দাউ করে শুধু ওপরে উঠছিল।
অতগুলো ছেলে মিলেও হিমশিম খেয়ে যাচ্ছিল আগুন নিয়ন্ত্রণে আনতে। সাধারণ লোকজন এসব থেকে দূরে থাকার চেষ্টা করে সবসময়ই। পলাশ গত রাতে জয়কে কল করে একটা প্রস্তাব রাখলো। বাপ, আয় একটা ডিসকাশনে যাই। আমার কাঁচামাল বর্ডারে আটকে আছে, দুইজন গিয়া সারিয়ে নিয়ে আসি। এই ফাঁকে কথা হবে। আপনি কোথায়? এখন জয়পুরহাট। বর্ডারে তো আপনার মাল আসে না। জয়পুরহাট বর্ডারের কাছাকাছিও না তেমন। আর আপনার মাল আসে বন্দরে। তো জয়পুরহাট কি করছেন? একটা কাজে এসেছিলাম। আচ্ছা, তুই আমায় বিশ্বাস করতে পারিস না কেন? আপনি বিশেষ কি? জয় আমি নিজেকেও বিশ্বাস করে না পলাশ ভাই। এত সতর্কতা দিয়ে কি হবে? তুই আমার ক্ষতি যা করেছিস, আমি ফুল ড্যামেজ। জয়, চাইলেও কিছু করার নেই। অন্তত আপাতত। হো হো করে হাসলো পলাশ। আয়, মালগুলো সারিয়ে আনি। কাকার কেসটা নিয়ে খুব ঝামেলায় আছি। তোকে দরকার। জয় চুপ ছিল। পলাশ জানে জয় কচুর পাতা। 1000 টন পানি ঢাললেও ভিজবে না। চতুরতার ঊর্ধ্বে চলে সে। পলাশ বলল, আমি যদি ক্ষমা করে দেই তোকে? আমি তোর ক্ষতি করেছি, তুই আমার। কাটাকাটি। আমার তোকে দরকার, তোর আমাকে। জয় হাসলো। আপনাকে আমার কোনো দরকার নেই, তা জানেন আপনি। জয় আমির হ্যাজ রানস অন হিজ ওন ডিস্টিংক্ট স্ট্রেংথ। আর না সে আপনার কাছে ক্ষমা প্রার্থী। এত নাটক করবেন না আমার সাথে। ঘুরতে যায় না বহুদিন, এই ফাঁকে ঘুরতে আসছি, এর বেশি কিছুই না। জয় জানতো না পরিস্থিতি এমন হবে। সে বাড়িতে যে কড়া পাহারা বসিয়েছে, তার উপর হামজা ভাই তো জেলাতেই থাকছে। হামজাও বলল, গিয়ে ঘুরে আয় একবার। বিটে হলেও আসি আমি সামলাতে। অন্তু থাকলেও পলাশ ও মাঝার হয়তো তার হাতে বলি হয়ে যেত আজ। পরিস্থিতি ঠিক তরুকে একলা করে ছেড়ে দিয়েছিল সেই দিন দুজন রাক্ষসের হাতে। দুর্বল তরু, মানসিকভাবেও দুর্বল, পেরে ওঠেনি। তরুর ওড়না খুলে এক প্রান্ত ছিঁড়ে সেটা তরুর মুখে গুজে দিয়েছিল পলাশ। গোঙানির আওয়াজটুকু বের হয়নি গলা থেকে। মাঝারকে তরুর দিকে ঠেলে দিয়ে সে সোফায় বসল, যেমনটা নাটকের দর্শকেরা মঞ্চের সম্মুখে বসে। তরুর চোখের কাতরতায় পলাশ নিজের সবকিছু হারানোর যন্ত্রণা একটু একটু করে মূল্য ফেরত পেয়েছে। যা সে জয়ের বইয়ের সাথে করতে পারেনি, সেই অতৃপ্ততাটুকু পূরণ করছে। অন্তুকে জয় ছাড়িয়ে এনেছিল তাকে অপমান করে, সেই শত্রুকে শোষণ করে নিল। এরপর গেল সে তরুর শেষ সময়ে। বিশাল পটোয়ারি বাড়ির মাঝ মেঝেতে নরকে নেমেছিল সেই দিন। তরুর ছিন্ন ভিন্ন দেহটা বেহুশ হয়ে পড়ে আছে তখন। প্যান্টের চেন লাগিয়ে তপ্ত মুখে পলাশের পাশে এসে ধপ করে বসে পড়ল মাঝার। পলাশ পিঠ চাপড়ে হাসল, নীরবে সাব্বাসী জানালো মাঝারের পুরুষত্বকে। অজ্ঞান তরুকে তোলা দরকার। এমনিতেই মুখে কাপড় গোজা থাকায় চিৎকার শোনা যাচ্ছিল না। পলাশ খুব অসন্তুষ্ট তাতে। আবার যদি বেহুশ থাকে, হলো। পানি ছিটালো মুখে। শরীরে হাত দেওয়া যাচ্ছিল না। জ্বরে চিরচির করে পড়ছে যেন ছোট্ট নাজুক দেহটা। তরুর শ্বাসের গতি তখন খুব ধীর। চোখ খুলতে পারছিল না ঠিক মতো। চোখ বুজে খুব ধীরে শ্বাস টেনে নেবার চেষ্টা করছিল। শরীরের বিভিন্ন স্থানে আঁচড়, খামচিতে চামড়া খসে গেছে। চোখের কোণা দিয়ে টসটসে গরম নোনা জল টুকটুক করে কয়েক ফোঁটা মেঝেতে পড়ল। তরু পলাশকে চোখের ইশারায় সাবধান করার চেষ্টা করল। জয় আমির তোকে ছাড়বে না রে, এইটুকু চিন্তা কর। আমি তো তোর ভালোর জন্য বলছি। শোন, একটু সময় দে আমায়। ওই লোকটাকে কথা দিয়েছি আমি, ফিরলে সুজির হালুয়া বের করে দেব। এই শেষ কর্তব্যটুকু করতে দে। ওর তো আর কেউ নেই রে, আমি না দিলে কেউ দেবে না, খাবেও না আর। বড় বেপরোয়া, বেখেয়ালি লোক সে। একটু সময় দে। শেষ মুহূর্তে তরু হেসেছিল। জয় ঝুঁকে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। গলার শিকলের মতো দেখতে চেনটা লকেটে ঝুলন্ত লেটারটা তরুর শরীরে ছুঁয়ে যাচ্ছে। তরু অনুভব করলো জয় কি কাঁদছে। তরুর যন্ত্রণা বুঝি। সি, একটুও ভালো লাগছিল না দেখতে জয়কে। জয় আমিরকে হাস্যরত সুন্দর দেখায়। ওই কঠিন অবয়বের মুখে মলিনতা একটুও সাজে না। ঠোঁটের কোণে দুষ্টু রসিক হাসি আর চটা ভুরুর নিচে পড়া গম্ভীর চোখ দুটোই জীবনের ক্লান্তির সংমিশ্রণ বড় মানায়। তরু শেষবার দেখল তার জয়কে। জয় চেয়ে আছে। আরেকজনের কথা তরুর খুব মনে পড়ছিল। উকিল আরমিনকে দেখা হলো না তরুর। ও থাকলে কি এমন হতো ওর সাথে? হামজা ভাইয়ের মুখটা ভেসে উঠেছিল। গম্ভীর বিশালিকায় দাড়ি গোফের মুখটায় একরাশ শ্যামলা মায়া। তরু আস্তে করে চোখ বুঝল। খুব শান্তি লাগছে। জীবনের অবসানে এত সুখ হবে না। জীবন তো অতি নিষ্ঠুর, তার কাছে থেকে ছাড়া পাওয়া তো সুখকর।
তবুও বুকে কলিজা ছিঁড়া যন্ত্রণা। মায়ের টান বলে এটাকে। তাই তো। কিন্তু কিসের মায়া? দুনিয়ার? নাকি কয়েকটা পরিচিত মুখের? একটা আস্ত ছন্নছাড়া জয়া আমিরের মায়া নয় এটা। এ তো এক চঞ্চল, অদ্ভুতুড়ে পুরুষের মায়া, যার পারফিউমের কৌটাটাও তরু এগিয়েছে। ধুর, কালো জিরে বেটে খাওয়াবে কে জয়া আমিরকে? আর কাজু বাদামের পাত্রটাই বা বেডসাইডের টেবিলের ওপর নিঃশব্দে রেখে আসবে কে? অন্তু আর বাড়িতে গেছিল না, সোজা পটোয়ারি বাড়ির দিকে রওনা হলো। তরুর জ্বর। এতক্ষণে জয় আমির বেরিয়ে গেছে। মেয়েটা নিশ্চয়ই একা। অসুখে মরবে, তবুও মুখ ফুটে বলবে না কিছু। বাড়ির সামনে রিক্সা থামাতে ওয়ার্কশপের ছেলে দুটো দ্রুত এগিয়ে গেল, সালাম দিল। আসসালামু আলাইকুম ভাবি, ঠিক আছেন? ভাড়া মিটিয়ে রিক্সা বিদায় করলো দুজন। অন্তু বলল, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? আর সব কোথায় গেছে? এভাবে বাড়ি ফাঁকা রেখে গেছে কোথায় ওরা? দুজন কাচুমাচু হয়ে গেল। অন্তু এই পর্যবেক্ষক দৃষ্টিকে ওরা ভয় পায়, ঠিক জয়ের মতোই। আসলে ভাবি, এত হেজিটেশনের কি আছে? বাড়ি ফাঁকা রেখে এভাবে বেরিয়ে গেছে। চারিদিকের অবস্থা তো জানেন, কখন কি হয়। তাছাড়া আপনাদের বড় ভাইরা জানলে তো বিপদ আপনাদের। আগুন লেগেছে ভাবি, কোনো মতো বলল একজন। ভুরু কুচকে ফেলল অন্তু। কোথায়? ক্লাব ঘরে। ওরা ওখানেই? অন্তুর গা শিউরে উঠল। মুহূর্ত দেরি না করে পা ঝাড়া মেরে মুহূর্তেই মাঝের ফটক পেরিয়ে সিঁড়ির দিকে দৌড়ালো। দোতলার সদর দরজা খোলা দেখে সেই দিন অন্তুর অন্তরাত্মা থরথরিয়ে কেঁপে উঠেছিল অজানা আশঙ্কাতে। অন্তুই প্রথম পেয়েছিল তরুর ছেঁড়া দেহটাকে। বিমূর্ত হয়ে বহুক্ষণ দাঁড়িয়েছিল দেওয়াল চেপে ধরে। তরুর দুপায়ের মাঝ দিয়ে রক্তের ধারা নেমেছে, ঠিক যেমন গর্ভপাত হলে হয়। শরীরের রক্তের সাথে লেপ্টে থাকা খণ্ড খণ্ড জমাট অসংখ্য ব্লেডের কাঁটা। ঠিক তেমনই শরীরটা ব্লেডের আঘাতে ক্যাঁচা ক্যাঁচা করা হয়েছে। অন্তু কুড়িয়ে কুড়িয়ে সেই দিন ৩টা গোটা ওই ২ টুকরো ভাঙা রক্তমাখা ব্লেড পেয়েছিল, যেগুলো তরুকে নরক যন্ত্রণা দিতে ব্যবহৃত হয়েছে। তখনও পুরো বাড়িটা কবরের মতো অন্ধকার। প্রতিটা জানালা বন্ধ। এখানে মানুষকে হাজার টুকরো করলেও আওয়াজ বাইরে যাবার নয়। তরু শুয়ে আছে। এখন তার আর কোনো যন্ত্রণা নেই। শুকনো রক্ত ও যন্ত্রণাগুলো শুষে নিয়ে দেহটা পরম আরামে শায়িত এখন। অন্তু নিজের দেহ থেকে ওড়নাটা খুলে আস্তে করে তরুর নগ্ন দেহটার চাপা দিল। হাত দুটো শক করে লাগা রোগীর মতো থরথর করে কাঁপছিল। অন্তুর কান্না আর আত্মচিৎকারগুলো আর বাইরে আসেনি। সে বহু আগে শব্দ করে কাঁদতে ভুললেও সেই দিন তার কান্না আকাশের ভিত বুঝি কেঁপেই উঠত। মুমতাহিনার কথা মনে পড়েছিল। সেই ভার্সিটির মাঠ, শীতের সেই সকালে হামজার জয়ের বিশাল অবহেলা নিয়ে লোক দেখানো বসে থাকা, কালপিট সেই পলাশি, ভিকটিম সে এক ধর্ষিতা ছিন্ন ভিন্ন লাশই। শুধু সময় বাজি পাল্টেছে। ওপরওয়ালা বুঝি ভোলেন না কিছুই। এই বাড়িতে ছোট্ট মুমতাহিনার দেহটাকে হুমায়ুন ও পলাশ মিলে খুবলে খেয়েছিল। সেই দিন ফিরে তো তুলনামূলক ভয়ানক হয়েই ফেরে। শুধু সময়ের আবর্তন। কিন্তু সময়ের ফেরাটাও ইনসাফ থাকে না, একটুও না। কার পাপ কার ওপর দিয়ে এমন ভয়ানক হয়ে বয়ে যায়? তরুর অপরাধ কি শুধু পাপীদের আশ্রয়ে আশ্রিতা হওয়া ছিল? এই অপরাধের এক চমকপ্রদ মাসুল। এটা না ইনসাফই নয়। অন্তু ওপরের দিকে চেয়ে অভিযোগ করে ওঠে মালিকের কাছে। উঠে আস্তে আস্তে হেঁটে রুমে যায়। জয় আমিরের ছবিতে রুমের দেওয়াল ভর্তি। সেই দিকে তাকিয়ে একটা ওড়না গায়ে জড়িয়ে বাড়ির ফোন দিয়ে প্রথমবার হামজাকে কল করলো। মেয়র সাহেব, পাপ ফিরেছে মেয়র সাহেব। তরুর ওপর দিয়ে বয়ে গেছে। আসবেন একবার? আসুন বরং একবার বাড়িতে, পাপ দেখবেন। তুলির কান্নার আওয়াজে বাড়ির ইটগুলো কম্পন ধরে যাচ্ছিল সেই দিন। এই ছোট্ট তরুকে সে ছোটবেলায় চুল ধরে কত মেরেছে। কথা না শুনতে চাইলে, আবার ওই পুচকে মেয়েটাকে ছাড়া একা ঘুমাতে পারতো না ঘরে। আজ থেকে কি করে একা থাকবে ওই ঘরে? মেয়েকে সামলাবে কে? চিৎকার করে কাঁদছিল তুলি। রিমি পাগলের মতো ফুপাচ্ছিল মেঝের এক কোণে গুটিসুটি মেরে বসে। বারবার হেঁকসি উঠছিল। হামজা শক্ত করে ধরে রইল ওকে। হামজার বুকে মাথা লুকিয়ে চাপা কান্নায় গুংড়ে উঠল মেয়েটা। পাগলের মতো গোংড়াচ্ছিল। হামজা দুহাতের বাহুবন্ধনে রিমিকে শক্ত করে ধরে নিজের বুকের মাঝে চেপে ধরে রইল। ভয় পাচ্ছে রিমি। চোখ খুলছে না ভয়ে। হামজা শান্ত চোখে চেয়ে রইল সদর দরজার দিকে। পুলিশ আসবে, এ নিয়ে তার ভাবনা নেই। ওই পাগল আসবে, তারপর কি হবে? তরুর মায়ার মানুষ ঢুকবে এখনই। জয় এলো। খুব ধীরে হেঁটে গিয়ে তরুর লাশের পাশে দাঁড়ালো।
আর্মিনের ওড়না দিয়ে ঢাকা তরুর দেহটা। ওড়নাটা রক্তাক্ত হয়ে উঠেছে। রক্তের রংটা বড় প্রিয় জয়ের। আজ ভালো লাগছিল না। চোখের শুলের মতো বিচ্ছিল। অন্তু চুপ করে তরুর গা ঘেঁষে তরুর হাতটা হাতের মুঠোয় নিয়ে জয় আস্তে করে হাঁটু মেরে মেঝেতে বসে। অনেকক্ষণ সময় ধরে চেয়ে থাকে তরুর বোজা চোখ দুটোর দিকে। আলতো হাসে। অন্তু শিউরে ওঠে সেই হাসিতে। এত ভৌতিক সেই হাসি। জয় পারে। কঠোর এক ভৌতিক হাসির মালিক সে। সেই হাসিতে কি থাকে তা বলা মুশকিল। তবুও আনমনে কিভাবে যেন হাসতে পারে এই লোক। চোখের শিরা উপশিরা রক্তিম লাল। স্বচ্ছ পানির দানা ভাসছিল। সেই চোখ মেলে চেয়ে অন্তু শুধু হাসছিল নিঃশব্দে। তরুর মুখের ওপর অল্প ঝুঁকে পড়ে বলেছিল, তুই জয় আমিরকে ক্ষমা করিস না তরু। তবুও তবে সে মরেনি এখনো। সরি, আমি মনে হয় একটু বেশি ইমোশনাল হয়ে গেছি। তোমরা হয়তো আমার পরে বুঝতে পারছো না। যাই হোক, আমি আবার রিপিট করছি। তুই জয় আমিরকে ক্ষমা করিস না তরু। তবুও তবে সে মরেনি এখনো। নিজের বাঁ হাতটা তুলে যখন তরুর তপ্ত কপালটা ছুলো, হাতের ধাতব রূপালি ব্যাসলেটটা তরুর বন্ধ চোখের পাতায় বিছিয়ে পড়ে। জয় আরেকটু ঝুঁকে মুচকি হেসে ফিসফিস করে বলেছিল, আমি এখনো বেঁচে আছি। তোর কবরের ডান বায়ে মাঝারে আর পলাশের ধরহীন মাথা দুটো দাফন করব আমি। কথা দিলাম। তবু ক্ষমা করিস না আমায়। একটুও কিন্তু না। খবরদার। সেই দিন কেউ দেখতে পায়নি। জয় আমিরের বাম গাল বেয়ে নেমে যাওয়া এক ফোঁটা নোনা পানির ঠোঁটের বিভাজনে গিয়ে মিশেছে। ওভাবে জয় আমির মেঝের দিকে ঝুঁকে বসা থেকে উঠে দাঁড়ায়। হেঁটে গিয়ে ফ্রিজ খুলে কন্টেইনার বক্স থেকে বের করে সুজির মিষ্টি দুটো এক গালে ঢুকিয়ে খুব তৃপ্তি সহকারে চিবিয়ে গিলল। সে কম করে খেতে পারে না। এই বড় বড় লোকমায় খাবার খাওয়া তরু কত আবেশ নিয়ে দেখত। ডাইনিং টেবিলের কাছে গিয়ে জগ উপর করে ঢক ঢক করে লিটার খানিক পানি খেল জয়। সে খুব রিল্যাক্স। আরাম করে গামছা টেনে নিয়ে মুখ মুছল। এরপর পায়ের ঢাকনুর ওপর প্যান্ট গোটাতে গোটাতে ঝুঁকে হেঁটে বেরিয়ে গেল বাড়ির বাইরে। কত কাজ এখন। পুলিশ আসবে, ইন্টারোগেট করবে, লোকজনের ভিড় জমবে, খবর বেরোবে, অনেক কাজ। বিশ্বাস করো, তরুর এই খুবলে খাওয়া মৃত্যুটা আমাকে এত কষ্ট দিছে। বিশেষ করে যখন হামজা বলল না, ওই পাগল আসবে, মানে এত কষ্ট লাগছে। মেয়েটা কিছুই পাইলো না জীবনে। না মা বাবার ভালোবাসা, আদর, স্নেহ, আর না যাকে ভালোবাসলো অন্তর দিয়ে সবকিছু দিয়ে যাকে ভালোবাসলো, যার জন্য এত আকাঙ্ক্ষা এত অপেক্ষা, তাকেও পাইলো না। খুব কষ্ট লাগছে। আমার শেষের এই অংশটুকু পড়তে বারবার গলা জড়ায় আসছিল। হয়তো এই কারণে তোমাদের একটু বুঝতে কষ্ট হবে। তোমরা আশা করি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চটুকু দিয়ে পড়ার।